পাঠ ৩ উপাত্ত ও তথ্য। তোমাকে যদি বলা হয় ৯৮, ১০০, ১০০, ৯৬, ৫০ এবং ৯৫, তাহলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে বোঝার চেষ্টা করবে। তুমি যতই চেষ্টা কর, তুমি এই সংখ্যাগুলোর প্রকৃত অর্থ কিছুই বুঝতে পারবে না। কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় এটি হচ্ছে রিমি নামে একটা মেয়ে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা পরীক্ষায় পাওয়া নম্বর, তাহলে হঠাৎ করে সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। বুদ্ধি, উইজডম, জ্ঞান, নলেজ, তথ্য, ইনফরমেশন, ডাটা, ডেটা, জ্ঞান পিরামিড, নলেজ পিরামিড। এখানে ৯৮, ১০০, ১০০, ৯৬, ৫০ এবং ৯৫ হচ্ছে উপাত্ত বা ডেটা। একজনকে যদি শুধু উপাত্ত দেওয়া হয় আর কিছু বলে দেওয়া না হয়, তাহলে এই উপাত্তগুলোর কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দেওয়া হয় যে এগুলো রিমি নামে একটি মেয়ের পরীক্ষায় পাওয়া নম্বর, তখন তার একটা অর্থ খুঁজে পাওয়া যায়। উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটি তথ্য বা ইনফরমেশন হয়ে যায়। তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু জ্ঞান, নলেজ বের হয়ে আসে। বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের প্রজ্ঞা, উইজডম তৈরি হয়। এই পাঠের মূল বিষয় হল উপাত্ত, ডেটা এবং তথ্য, ইনফরমেশন, পার্থক্য এবং কিভাবে সেগুলো থেকে জ্ঞান, নলেজ ও প্রজ্ঞা, উইজডম তৈরি হয়। উপাত্ত, ডেটা। ৯৮, ১০০, ১০০, ৯৬, ৫০, ৯৫ কেবল সংখ্যা, কোনো অর্থ নেই যতক্ষণ না প্রেক্ষাপট দেওয়া হয়। তথ্য, ইনফরমেশন। এই সংখ্যা জানিয়ে দেওয়া হলো যে রিমি নামে একটি মেয়ের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা নম্বর। এখন সংখ্যাগুলো অর্থপূর্ণ, কোন বিষয়গুলোতে রিমি ভালো করেছে, কোনটিতে কম নম্বর পেয়েছে। তথ্য বিশ্লেষণ থেকে জ্ঞান, নলেজ বের করা। রিমির বিষয় অনুযায়ী নম্বর: বাংলা ৯৮, ইংরেজি ১০০, গণিত ১০০, বিজ্ঞান ৯৬, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৫০, ইসলাম শিক্ষা ৯৫। বিশ্লেষণ: রিমির প্রিয় ও ভালো বিষয় ইংরেজি, গণিত ১০০ নম্বর। রিমির দুর্বল বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৫০ নম্বর। অন্য বিষয়গুলোও মোটামুটি ভালো, কিন্তু বাংলাদেশের ইতিহাস পরিচয় নিয়ে উন্নতি দরকার। উপসংহার: জ্ঞান, নলেজ। রিমির শিক্ষার দিক নির্দেশনা পাওয়া গেল। তার শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা সম্ভব। ভবিষ্যতে কোন বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে সেটাও বোঝা গেল। কাজ: আমরা রিমির এই তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারব? রিমির তথ্য বিশ্লেষণ করলে আমরা সহজেই কিছু জ্ঞান বের করতে পারি। রিমির নম্বর বিশ্লেষণ। বিষয়: নম্বর বিশ্লেষণ। বাংলা ৯৮, ভালো, প্রিয় বিষয় হতে পারে। ইংরেজি ১০০, খুব ভালো, সম্ভবত প্রিয় বিষয়। গণিত ১০০, খুব ভালো, প্রিয় বিষয়। বিজ্ঞান ৯৬, ভালো, শক্তিশালী বিষয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৫০, কম নম্বর, দুর্বল বিষয়। ইসলাম শিক্ষা ৯৫, ভালো, শক্তিশালী বিষয়। সাহায্য: তার প্রিয় বিষয় কি? কোন বিষয়টিতে সে দুর্বল? প্রিয় ও শক্তিশালী বিষয় ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান, ইসলাম শিক্ষা। দুর্বল বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখান থেকে আমরা বুঝতে পারি রিমিকে তার দুর্বল বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আরও মনোযোগ দিতে হবে এবং তার ভালো বিষয়গুলো আরও উৎসাহ দিয়ে শেখানো যেতে পারে। আরও কয়েকটি উদাহরণ দিয়ে উপাত্ত ও তথ্য বোঝার চেষ্টা করি। আমরা যদি বলি হ্যাঁ, হ্যাঁ, না, না, হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ। ৮৯, ৭০, ৬৫, ৭৩, ৭৫, ৫০, ৯০, ৬৪, ২০১,৪৯,০৪২,০৪২,২১,৮৩,০৪৯। ০৫, ১১, ২০১৪। তোমরা এর কোনো অর্থই খুঁজে পাবে না।
কিন্তু একটু আগে যেরকম অর্থহীন কিছু সংখ্যা দেখেছি সেগুলো আসলে কি বলে দেওয়ার পর সেগুলো তথ্য হয়ে গিয়েছিল। এখানেও সেটি সম্ভব। তোমাকে যদি বলা হয় এই সংখ্যাগুলো একটা তালিকা থেকে নেওয়া হয়েছে এবং সেই তালিকাটি হচ্ছে এরকম। ঘটনা বা প্রেক্ষাপট। তোমার ক্লাসের 10 জন ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ কর? উপাত্ত: আলী হ্যাঁ, মুন্না হ্যাঁ, রেনু না, কণা না, প্রীতি হ্যাঁ, জবা না, অভি হ্যাঁ, সুমি হ্যাঁ, রাফি না, ইতি হ্যাঁ। ঘটনা বা প্রেক্ষাপট: রিমির জন্ম নিবন্ধন নম্বর। উপাত্ত: 241,43,042,21,83,049। ঘটনা বা প্রেক্ষাপট: আলীর জন্ম তারিখ। উপাত্ত: দিন 05, মাস 11, বছর 2014। এবার নিশ্চয়ই ওপরের তালিকার উপাত্তগুলোর অর্থ তুমি খুঁজে পেয়েছ। কাজেই আমরা বুঝতে পারছি উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতির সম্পর্ক থাকে, যখন সেগুলোর অর্থ বোঝা যায় এবং আমরা সেটা ব্যবহার করতে পারি, তখন সেটা হচ্ছে তথ্য। কম্পিউটার ও তথ্য বিজ্ঞান অনুসারে বলা যায় যে কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। যেমন কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর হল ডেটা, কিন্তু তার সকল বিষয়ের প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি করা প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে ইনফরমেশন। ডেটাকে প্রসেস করেই ইনফরমেশন পাওয়া যায়, অর্থাৎ প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলে। ইনফরমেশন নির্ভুল, স্পষ্ট, সংক্ষিপ্ত, অর্থবহ ও প্রয়োজনীয় হওয়া দরকার। ডেটাকে প্রসেস করার জন্য কম্পিউটার বা অন্য কোন প্রসেসিং সিস্টেম ব্যবহৃত হতে পারে। প্রক্রিয়াকরণ ব্যবস্থা। ডেটা, তথ্য। এই পাঠ থেকে মূল ধারণা হল উপাত্ত, ডেটা, ডান দিকে পয়েন্ট করা তীর তথ্য, ইনফরমেশন, ডান দিকে পয়েন্ট করা তীর জ্ঞান, নলেজ। উপাত্ত ও তথ্য বোঝার উদাহরণ। উপাত্ত: ডেটা, হ্যাঁ, হ্যাঁ, না, না, হ্যাঁ। 89, 70, 65, 73, 75, 50। 201,43,09,042,21,83,049। 05, 11, 2014। এগুলো কেবল সংখ্যা বা উত্তর, অর্থহীন যতক্ষণ না প্রেক্ষাপট দেওয়া হয়। তথ্য, ইনফরমেশন। যদি বলা হয় হ্যাঁ, না হলো তোমাদের ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার অভ্যাস। 89, 70 হল ছাত্রছাত্রীর বিভিন্ন বিষয়ের নম্বর। 201,43,042,21,83,049 হল রিমির জন্ম নিবন্ধন নম্বর। 05, 11, 2014 হল আলীর জন্ম তারিখ। এখন উপাত্তগুলো অর্থপূর্ণ, অর্থাৎ উপাত্ত প্লাস প্রেক্ষাপট সমান তথ্য, জ্ঞান, নলেজ। তথ্য বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি কোন ছাত্র বেশি মনোযোগী, কোন বিষয়েতে দুর্বল, কোন অভ্যাস ভালো বা খারাপ। উদাহরণ: ঘুমানোর আগে দাঁত ব্রাশ না করা অভ্যাস আছে বা নেই, বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ ইত্যাদি। কাজ 1। একটা কাগজে কোনো উপাত্ত লিখে তোমার বন্ধুকে দাও। তাকে অনুমান করতে বল, এই উপাত্তগুলোর অর্থ কী। সে যদি অনুমান করতে না পারে তাহলে সে তোমাকে 10টা প্রশ্ন করতে পারবে। প্রশ্নগুলো এমন হতে হবে যেটা তুমি উত্তর দেবে শুধু হ্যাঁ কিংবা না বলে। এই কাজ করতে আমরা ধাপে ধাপে এমন করতে পারি। কাজ 1। উপাত্ত দিয়ে খেলা। পদ্ধতি: একটি কাগজে কিছু উপাত্ত লিখি। উদাহরণ: 75, 80, 65, 90, 55। হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, না। এই কাগজ বন্ধুকে দেই, বলি এই উপাত্তগুলোর অর্থ বের করো। যদি সে অনুমান করতে না পারে, সে 10টি হ্যাঁ না প্রশ্ন করতে পারবে। উদাহরণ প্রশ্ন: এগুলো কি তোমার পরীক্ষার নম্বর? এগুলো কি তোমার প্রিয় খেলার স্কোর? উদ্ধৃতি চিহ্ন: এগুলো কি কোনো তারিখের অংশ? আমি শুধু হ্যাঁ বা না উত্তর দিব। ধীরে ধীরে বন্ধুটি উপাত্তের অর্থ অনুমান করতে পারবে। 2। তোমার নিজের সম্পর্কে সকল তথ্যের একটা তালিকা কর। নিজের তথ্য তালিকা তৈরি। উপাত্তের তালিকা: ডেটা, জন্ম তারিখ 5ই নভেম্বর 2014, বয়স 11 বছর, প্রিয় বিষয় গণিত।
শখ, ফুটবল খেলা, পরীক্ষার নম্বর, বাংলা -95, গণিত -100, বিজ্ঞান -90, তথ্য, ইনফরমেশন। উপরের উপাত্তগুলোকে ব্যাখ্যা করলে দেখা যায়, আমি 11 বছর বয়সী ছাত্র, ছাত্রী, প্রিয় বিষয় গণিত, তাই এই বিষয়ে বেশি ভালো নম্বর পাই। জ্ঞান, নলেজ, তথ্য বিশ্লেষণ করে বোঝা যায়, আমি গণিতে শক্তিশালী। যে বিষয়গুলোতে নম্বর কম, সেখানে আরও মনোযোগ দেওয়া দরকার। নতুন শিখলাম, তথ্য, উপাত্ত, জ্ঞান। পাঠ 4, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তোমরা যদি আগের দুটি পাঠ মন দিয়ে পড়ে থাক তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা খুব সৌভাগ্যবান, কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে। আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখছি। সবকিছু পাল্টে যাচ্ছে, আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি। সেটা করতে হলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। কিভাবে সেটা আমাদের জীবনকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে, এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ এবং পৃথিবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জগতে আরও এগিয়ে নিয়ে যাবে। এবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে? তোমরা নিশ্চয়ই অনেক চিন্তাভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো। কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে, আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে। কিন্তু সত্যিকারের উত্তরটি কি? সত্যিকারের উত্তর হচ্ছে তথ্য ও প্রযুক্তির এই উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ বলে শেষ করতে পারবে না। তোমার পরিচিত, অপরিচিত, জানা অজানা সব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন করে ফেলতে পারবে। তাহলে তুমি বলে শেষ করবে কেমন করে? সত্যি কথা বলতে কি পরিবর্তনের ক্ষেত্রগুলো কি হবে সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার ওপর। যে মানুষ যত সৃজনশীল, সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে লেখাপড়া করে তুমিও একদিন পৃথিবীটা বদলে দেওয়ার কাজে অংশ নিতে পারবে। তার কারণটি কি জান? তার কারণ হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না, আমরা তথ্যগুলো বিশ্লেষণ বা প্রক্রিয়াও করি। আর সেই কাজ করার জন্যে কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র। সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায়। একসময় কম্পিউটার বলতে সবার চোখের সামনে টেলিভিশনের মতো একটা বড় মনিটর, বাক্সের মতো সিপিইউ আর কিবোর্ডের ছবি ভেসে উঠত। এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে। শুধু তাইই নয়, কম্পিউটার আরও ছোট হয়ে নোটবুক, ট্যাবলেট বা স্মার্টফোন পর্যন্ত হয়ে গেছে। আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভেতরেও সেটা দিয়ে দেওয়া হয়েছে। কাজেই আগে আমরা যে কাজগুলো শুধু কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল ফোন দিয়েও করতে পারি। এমনকি আমরা মোবাইল ফোন দিয়ে ইন্টারনেটে পর্যন্ত ঘুরে বেড়াতে পারি। এবার আমরা আগের বিষয়টিতে ফিরে যাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি? এবার আমরা পরিবর্তিত ক্ষেত্রগুলো সম্পর্কে জানব। ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে যোগাযোগ। শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। তার সাথে এসএমএস, ইমেইল, চ্যাটিং, এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে। সবটুকুই যে ভালো তা কিন্তু নয়। নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারে বেশি সময় নষ্ট করছে। কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বুঝি সত্যিকারের সামাজিক যোগাযোগ। কাজেই এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে। বিনোদন। এখন বিনোদনও অনেকখানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর নির্ভর করতে শুরু করেছে। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলায় পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে। ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকারভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি। খেলার মাঠে না গিয়েও ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁতভাবে দেখতে পারি।
আজকাল খুব সাধারণ মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করা যায়। বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে। একটি ছোট শিশুর শরীর ঠিকভাবে গঠন করার জন্যে মাঠে ছোটাছুটি করে খেলতে হয়। অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদের মাঠে ছোটাছুটি না করিয়ে ঘরে কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছেন। সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারের খেলায় মেতে উঠছে। একটা শিশুর মানসিক গঠনের জন্যে সেটা কিন্তু মোটেও ভালো নয়। সারা পৃথিবীতেই এই সমস্যাটি মাথা চাড়া দিয়ে উঠছে। কম্পিউটার গেম নতুন প্রজন্মের ছেলেমেয়েদের খুব প্রিয় একটি বিষয়, কিন্তু সেটি হতে হবে পরিমিত এবং নিয়ন্ত্রিত কাজ। কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি এবং বিপক্ষে 5টি যুক্তি লিখো। আমরা কম্পিউটার গেমের পক্ষে ও বিপক্ষে যুক্তি লিখতে পারি। কম্পিউটার গেম খেলার পক্ষে যুক্তি 5টি। বিনোদন ও মজা। খেলাধুলার বিকল্প হিসেবে আনন্দ দেয়। মস্তিষ্কের দক্ষতা বৃদ্ধি। স্ট্র্যাটেজি, রিয়েকশন টাইম ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। টিমওয়ার্ক শেখায়। অনলাইন মাল্টিপ্লেয়ার গেমে দলগত কাজের অভিজ্ঞতা পাওয়া যায়। ইন্টারেকশন, বন্ধুদের সাথে চ্যাটিং বা খেলতে পারার মাধ্যমে সামাজিক যোগাযোগ বাড়ে। প্রযুক্তি জ্ঞান, নতুন গেমের মাধ্যমে কম্পিউটার ও সফটওয়্যারের সঙ্গে পরিচিতি বাড়ে। কম্পিউটার গেম খেলার বিপক্ষে যুক্তি 5টি। অতিরিক্ত সময় নষ্ট। বেশি খেলার কারণে পড়াশোনা ও অন্যান্য কাজে সময় কমে যায়। শারীরিক স্বাস্থ্য প্রভাব। দীর্ঘক্ষণ বসে থাকা শিশুর শরীরের বিকাশে সমস্যা হতে পারে। মানসিক চাপ, হারার ভয় বা অতিরিক্ত প্রতিযোগিতামূলক মনোভাব মানসিক চাপ বাড়াতে পারে। সামাজিক বিচ্ছিন্নতা। বাস্তব জীবনের বন্ধু ও পরিবারের সাথে সময় কমে যায়। আসক্তি। অল্প বয়সে বেশি খেলার কারণে আসক্তি তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। নতুন শিখলাম। ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোন, ইমেইল, চ্যাটিং। পাঠ 5, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আগের পাঠে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি, এমন দুটি উদাহরণ দিয়েছি যেগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে ব্যবহার করেছি। এই পাঠে আমরা আরও নতুন কিছু ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব। শিক্ষা। একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের ধ্বনি কি বলতে পারবে? অনেকেই অনেক কিছুই বলতে পারে, কিন্তু সবাই জানে স্কুলের শিক্ষার্থীর জন্যে সেটা হচ্ছে ছুটির ঘণ্টা। স্কুলে ছুটির ঘণ্টা বাজলে পৃথিবীর সকল শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে। যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন তারাও সেটা জানেন। তাই সব সময় চেষ্টা করেন কিভাবে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন একটু হলেও বেশি আনন্দময় করা যায়। লেখাপড়ার ব্যাপারে যখন থেকে আইসিটি ব্যবহার শুরু হয়েছে তখন হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে। এখন শুধু সারাক্ষণ শিক্ষকের বক্তৃতা শুনতে হবে না, মাথা গুজে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়, বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায়। এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায়। এখন ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে যেতে হয়। কিছুদিন পর হয়তো তার প্রয়োজন হবে না। একটা ই-বুক ডিভাইসে, যার মাধ্যমে কোনো পুস্তকের সফটকপি পড়া হয়, শিক্ষার্থীরা শুধু যে তার পাঠ্য বই রাখতে পারবে তা নয়, লাইব্রেরির কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারবে। একটা ই-বুক ডিভাইসে কয়েক হাজার বই রাখা যায়। চিকিৎসা। আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না। আগে কারো অসুখ হলে ডাক্তাররা রোগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায়, তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা সম্ভব। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্যসেবা দেওয়া যায়। সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন, যেটা আমাদের দেশেও শুরু হয়েছে। শরীরের বাইরে থেকে শরীরের ভেতরের হৃৎপিণ্ডের এরকম নিখুঁত ছবি তোলা সম্ভব। বিজ্ঞান ও গবেষণা। সম্ভবত আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞানে ও গবেষণায়। আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণার জটিল কাজ অনেক সহজে করে ফেলতে পারেন।
আমাদের দেশের বিজ্ঞানীরাও যখন পাটের জিনোম বের করেছিলেন তখন তারা আইসিটির ব্যবহার করেছিলেন। আমাদের দেশের বিজ্ঞানী যারা পাটের জিনোম বের করতে আইসিটি ব্যবহার করেছেন। কৃষি। আমাদের দেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ। আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আইসিটি ব্যবহারের ফলে আমাদের দেশের চাষিরা কৃষিতে সুফল পাচ্ছে। রেডিও টেলিভিশনে কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে। ইন্টারনেটে কৃষির ওপর ওয়েবসাইট তৈরি হয়েছে, এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষি কল সেন্টারে ফোন করেও কৃষি সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে কৃষি নিয়ে সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে চাষিরা। পরিবেশ আর আবহাওয়া। আমাদের দেশে একসময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত। 1970 সালে প্রলয়ঙ্করী একটা ঘূর্ণিঝড়ে এই দেশে প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিল। বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ে আগের মতো এত বেশি মানুষ মারা যায় না। তার কারণ আইসিটি ব্যবহার করে অনেক আগেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। আবার রেডিও টেলিভিশনে উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া যায়। উপগ্রহ থেকে পাওয়া ঘূর্ণিঝড়ের ছবি। কাজ 1। এই পাঠে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে যে কয়টি তুমি কোনো না কোনোভাবে ব্যবহার করেছ তার একটি তালিকা তৈরি কর। কাজ 1। আমি যে আইসিটি ব্যবহার করেছি এমন ক্ষেত্রগুলো। শিক্ষা। কম্পিউটারে শিক্ষামূলক ভিডিও দেখা। ই-লার্নিং বা অনলাইন ক্লাসে অংশ নেওয়া। ইমেইল বা মেসেজ দিয়ে শিক্ষকের সাথে যোগাযোগ। বিনোদন, যোগাযোগ। মোবাইল ফোন বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার। চ্যাটিং, ভিডিও কল বা সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যান্য। কিছু ওয়েবসাইট থেকে তথ্য খোঁজা, ইউটিউব, শিক্ষামূলক ওয়েবসাইট। ই-বুক বা ডিজিটাল বই ব্যবহার। 2। শিক্ষায় আর কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যায় তার একটি তালিকা তৈরি কর। কাজ 2। শিক্ষায় আরও আইসিটির ব্যবহার হতে পারে এমন ক্ষেত্র। ই-লার্নিং প্ল্যাটফর্ম, কোর্স ও অনলাইন পরীক্ষা দেওয়া। মাল্টিমিডিয়া টুলস, অ্যানিমেশন, ভিডিও বা সিমুলেশন দিয়ে বিজ্ঞান ও গণিত শেখানো। ডিজিটাল লাইব্রেরি, হাজার হাজার বই সংরক্ষণ ও পড়া। ই-বুক ডিভাইস, যে কোনো সময়, যে কোনো স্থানে পড়াশোনা। শিক্ষক শিক্ষার্থী যোগাযোগ, ইমেইল, চ্যাটিং বা অনলাইন ফোরাম। শিক্ষা সফটওয়্যার ও অ্যাপস, গণিত, ভাষা। বিজ্ঞান শেখার জন্য বিশেষ অ্যাপ ব্যবহার। নতুন শিখলাম, ই-বুক, টেলিমেডিসিন, জিনোম, গবেষণা।